গ্রীষ্মে চলছে তীব্র তাপদাহ, জনজীবন আজ বিপর্যস্ত, পরিবেশ আজ বিপন্ন। আমরাই আমাদের নিজেদেরকেই দায়ী করছি বা দায় এড়াতে পারবো না। একদিকে চলছে বৃক্ষ নিধন, একদিকে চলছে পাহাড় কাটা, আর ওজোন স্তর ক্ষতি করার জন্য আর যা যা কিছু করার আছে আমরা করছি। আজকে এই যে তীব্র গরম, এই গরমের কারণে হিট স্ট্রোক, কালকে 4 জনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। এবং এই অত্যন্ত গরমের কারণে আমাদের শরীরে দেখা দিচ্ছে নানাবিধ রোগ ব্যাধি, তার মধ্যে স্কিন ক্যান্সার একটি অন্যতম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। আজকে আমরা এই গরমে স্কিন ক্যান্সার নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন ডাক্তার একরামুল হক জোয়ারদার, তিনি ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার জোয়ারদার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি বলছিলাম যে আসলে তীব্র গরম চলছে, মানুষ কিন্তু আসলে নাভিশ্বাস হয়ে যাচ্ছে, আসলে হাঁসফাঁস অবস্থা। এই অবস্থার মধ্যে কি কারণ আপনি মনে করছেন যে আসলে আমরা তো নিজেরাই পরিবেশকে বিপন্ন করে তুলছি, কি কারণ আপনি মনে করছেন যে এত গরম হওয়ার পিছনে? গরমের সাথে সাধারণত অনেকগুলো ফ্যাক্টর রিলেটেড। তার ভিতর অন্যতম হচ্ছে সবুজায়ন নিধন বা বৃক্ষ নিধন, সেটা আমাদের সবুজের পরিমাণ কমে যাচ্ছে। আমরা আরবানাইজেশন করতেছি, যার কারণে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। কেটে সেটা গাছ সাধারণত আপনারা জানেন যে অক্সিজেনটাকে মানে ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড, মানে এক কথা বলে যে প্রাকৃতিক ভারসাম্যটা কিন্তু নির্ভরই করছে গাছের উপর। এছাড়া আমাদের আরবানাইজেশনের কারণে অনেক বিল্ডিং হচ্ছে এবং সেই সাথে আমাদের ডেভেলপমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেগুলোতে ফ্যাক্টরির যে কালো গ্যাস নিঃসৃত হচ্ছে সেগুলো আমাদের ওজোন স্তরটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। এর পাশাপাশি যেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় যে আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ইউজ করতেছি, সেগুলো থেকেও যে ক্ষতিকর গ্যাস নিঃসৃত হচ্ছে সেগুলো সাধারণত ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করতেছে, যার কারণে আমাদের তাপের পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে। তা আমরা কি এর দায় এড়াতে পারি? এই যে আপনি আরবানাইজেশন বলছেন, ঠিক আছে, এগুলো ডেভেলপমেন্ট দরকার, কিন্তু আমি যদি একটা গাছ কাটি তাহলে তো আমাকে 2টা গাছ লাগানো উচিত। তা আমরা কি দায় এড়াতে পারি? না, আমরা কোনোভাবে এই দায় এড়াতে পারি না। এর জন্য দরকার আমাদের সচেতনতা এবং আমাদের তাপ বা পরিবেশের ভারসাম্য কীভাবে আমাদের বজায় থাকবে সেজন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দরকার। আচ্ছা, এই যে আমরা বলছিলাম যে হিট স্ট্রোক, এই গরমে কিন্তু হিট স্ট্রোক হচ্ছে। আমরা কিন্তু আপনি জানেন যে সরকারও কিন্তু স্কুল কলেজ 7 দিন বন্ধ ঘোষণা করেছে, এবং এই সময়টা আমরা দেখেছি যে শিশু এবং যারা বয়স্ক, যারা বিভিন্ন ডায়াবেটিক বা কিডনি রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ আজকের এই পরিবেশটা। আসলে তাদের কি করা উচিত এই সময়টাতে? ধন্যবাদ আপনাকে। হিট স্ট্রোক হলে আমাদের যে এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেটা সাধারণত অনেক বেড়ে যায়। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যদি কোনো কারণে এটা থেকে বেশি হয়ে যায়, শরীরে প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত কিছু অর্গান আছে, তার ভিতর হাইপোথ্যালামাস যেটা ব্রেনে থাকে, এই হাইপোথ্যালামাস কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, মানে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। কিন্তু যখন তাপমাত্রা অনেক বেশি ডিসপ্যারিটি হয়ে যায় শরীরের তাপমাত্রা থেকে পরিবেশের তাপমাত্রা, তখন সাধারণত এটা কিন্তু সবসময় মেনটেন করা সম্ভব হয় না। তো যার কারণে তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রথমত যেটা হয় সেটা হচ্ছে পানি শূন্যতা হয়। কারণ আপনারা জানেন যে তাপমাত্রা বেড়ে গেলে বাইরের তাপমাত্রা যদি বেশি থাকে, শরীরের থেকে পানি সাধারণত, এটা আমরা চোখে দেখি না, কিন্তু সেটা আমাদের যে স্কিনের ছোট ছোট গ্রন্থি পোরগুলো আছে সেগুলোতে সাধারণত আমাদের সোয়েটিং হয়ে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, এবং সেই সাথে আমাদের কিন্তু প্রয়োজনীয় লবণও বের হয়ে যাচ্ছে, যার কারণে রোগী পানি শূন্যতা হয়ে যাচ্ছে। এবং কিছু প্রয়োজনীয় ইলেকট্রোলাইটস বলি, যেগুলো শরীরের জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় লবণ, সেগুলো সাধারণত কমে যায়। এ নিয়ে কিছু সমস্যা হতে পারে। তখন রোগীগুলো সাধারণত ডিহাইড্রেশন হয়ে যায়, তখন কিছু অর্গান বিকল হয়ে যায়, যেমন আমাদের কিডনি, লিভার, এগুলো সাধারণত তখন কার্যক্ষমতা কমে যায়। এটা থেকে তখন অন্য কোনো সমস্যা তৈরি হয়ে যায় দীর্ঘমেয়াদী। আর এছাড়া ইনস্ট্যান্ট যেটা হতে পারে যে পানি শূন্যতা হয়ে রোগী কিন্তু মারাও যাচ্ছে এবং মারা যেতে পারে। না, তাহলে সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, বা এটা কিন্তু সরকার থেকে বারবার বলা হচ্ছে, যারা শিশু বা বয়স্ক বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে না যেতে, আর যারা ঘরের কর্মক্ষম মানুষ যেতে হচ্ছে তাদেরকে ছাতা ব্যবহার করা, পানির বোতল সাথে গ্রহণ করা, এবং যাতে একটু সুতি কাপড়, ঢিলেঢালা কাপড়, একটু কমফোর্টেবল থাকার জন্য যতটুকু করা দরকার সেটা করতে হবে। বেশি বলা হচ্ছে তরল পানীয় বারবার খাওয়ার জন্য, ডাবের পানি, খাবার। জি,
আমরা আমরা যে প্রসঙ্গে আসছিলাম যে আসলে এই গরমের সাথে কিন্তু স্কিনের ক্যান্সার, আমরা বাইরের বিশ্বেও দেখেছি যে স্কিন ক্যান্সার কিন্তু যেসব দেশে তাপমাত্রা বেশি থাকে এবং যাদের স্কিনটা একটু হোয়াইট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন ক্যান্সার ঝুঁকিটা বেশি থাকে। আপনার মূল্যায়ন কি স্কিন ক্যান্সার? না, আপনি ঠিকই বলেছেন। স্কিন ক্যান্সারের সাধারণত কজের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর থাকে। তার ভিতর অন্যতম ফ্যাক্টর যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে সূর্যের যে বিকিরণ রশ্মি, সেটা আল্ট্রাভায়োলেট রশ্মি আমরা বলি। এই আল্ট্রাভায়োলেট রশ্মিতে যদি কেউ দীর্ঘমেয়াদী এক্সপোজড থাকে বা আল্ট্রাভায়োলেট রশ্মিতে কাজ করে, তাদের সাধারণত স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে যারা আমাদের এশিয়ান রিজনের মানুষগুলোর স্কিন একটু কমপ্লেক্সটা একটু ডার্ক, আমাদের ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু যারা ওয়েস্টার্ন বা যারা হোয়াইটিশ স্কিনের পিপল তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে যারা সানবার্নে এক্সপোজ থাকে, বিশেষ করে যারা সানবাথ নিয়ে থাকে তাদের ক্ষেত্রে, অথবা যারা আমাদের শ্রমিক ভাইয়েরা আছে যারা রোদ্রে দিনের পর দিন কাজ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এছাড়া আরও অনেকগুলো ফ্যাক্টর জড়িত, যেমন আমাদের দেশের পার্সপেক্টে যদি বলি, আর্সেনিকোসিস কিন্তু একটা ফ্যাক্টর। বিশেষ করে টিউবওয়েলে যে আর্সেনিক পাওয়া যায়, এই আর্সেনিক থেকে কিন্তু আমাদের হাতে পায়ে যে আর্সেনিকোসিস থাকে এগুলো থেকে কিন্তু ক্যান্সার হয় এবং আমরা খুব কমনলি এই পেশেন্টগুলো পেয়ে থাকি। তাছাড়া আরও কিছু কেমিক্যাল যেমন কোল্টার এগুলোর কারণে হতে পারে। তারপরে বয়স একটা ফ্যাক্টর। সাধারণত যারা বয়সের ক্ষেত্রে এবং জেন্ডার, আমরা বলে থাকি পুরুষদের ক্ষেত্রে স্কিন ক্যান্সার একটু বেশি হয়ে থাকে, মেয়েদের কম, কিন্তু বয়সের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তার আগে একটু বলে নেই, স্কিন ক্যান্সার কিন্তু সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা আমরা বলে থাকি স্কোয়ামাস সেল ক্যান্সার, একটা বেজাল ক্যান্সার, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। এর ভিতরে ম্যালিগন্যান্ট মেলানোমাটা সব থেকে খারাপ ক্যান্সার এবং যেটা শরীরের সব জায়গাতেই হতে পারে। তো ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে আবার একটু এজের ক্ষেত্রে একটু ভেরিয়েশন আছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে 40 ইয়ার্স পর্যন্ত ফিমেলদের একটু বেশি হয়, বাট আফটার 40 মেলদের একটা বেশি হয়ে থাকে স্কিন ক্যান্সার, মেলানোমা বিশেষ করে। তাছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে যে পারিবারিক ইতিহাস থাকলে সাধারণত 10% ক্ষেত্রে দেখা যায় যদি প্রিভিয়াস কোনো পারিবারিক হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হতে পারে। তাছাড়া জেনেটিক মিউটেশন সব ক্যান্সারের ক্ষেত্রেই, তো জিনগত কারণে এবং জেনেটিক মিউটেশনের সাথে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট জড়িত। বিশেষ করে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, তারপরে আমাদের পরিবেশগত যে পরিবর্তন যেগুলোর সাথে মিলাতে গিয়ে কিন্তু আমাদের জিনগুলোও মিউটেশন হয়, নিয়মিত পরিবর্তিত হচ্ছে, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু যদি অ্যাবনর্মাল মিউটেশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিন ক্যান্সার হচ্ছে। তাছাড়া আমরা বলে থাকি কিছু মানে প্রি ক্যান্সারাস, মানে ক্যান্সার না। জোরদার একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন না। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আপনার নাম, পরিচয় এবং বয়স বলুন। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। জি, নওগাঁ। জি, আপনার সমস্যার কথাটি বলুন। আমার সমস্যা মানে এই স্কিনে খুব চুলকায় আর কি। এটা কি আপনার কি ইদানিং কালে গরমে হচ্ছে না আগের থেকেই চুলকাচ্ছিল? এটা আগে থেকেই আর কি। জি জি। আর এর সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা, কোনো চাকা বা কোনো ঘা আছে কিনা? এখন একটু বেশি গরম জি বেশি হয়। জি, আপনার অন্য কোনো সমস্যা আছে যে কোনো চাকা হয় স্কিনে বা কোনো আপনার ঘাড় মতো হচ্ছে এরকম কিছু আছে কিনা? না না। জি, আপনি সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নে বুঝতে পেরেছি, ডক্টর জোয়ারদার বুঝতে পেরেছি। আমার মনে হয় যে ওনার আসলে এটা অ্যালার্জি জনিত সমস্যা হওয়ার হতে পারে স্যার, এবং এটা বিনাইন কোনো কন্ডিশন হতে পারে, অ্যালার্জি রিলেটেড হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে নানান কারণে মসকিটো বাইট বা অন্য যে কোনো ইনসেক্ট বাইটের কারণেও সাধারণত এটা মানে উনি কিন্তু বলছে আগের থেকে, গরমের আগে থেকেই ছিল। তো সেই ক্ষেত্রে যদি ক্যান্সার হলে সাধারণত ওখানে একটা ক্ষত থাকে, দীর্ঘমেয়াদী ক্ষত থাকে, এবং ক্ষতটার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন এটার মার্জিনটা বলি যে একটু উঁচু থাকে এবং বাঁকানো থাকে, অথবা ক্ষত না থেকে কোনো চাকা বা নডুলের মতো হতে পারে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে উনি একজন স্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞ কোনো ডক্টরের সাথে পরামর্শ করলে উনি সঠিক পরামর্শটা পেয়ে থাকবেন। আমার মনে হয় যে এটাই ভালো হয়, একজন স্কিন ডিজিজের যে স্পেশালিস্ট তাদেরকে দেখিয়ে একটা চিকিৎসা নিলে উনি যেহেতু অনেকদিন ভুগছেন উনি ভালো হবেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে ক্যান্সারের যে সিমটমগুলোর কথা বলছিলেন, যে অনেক সময় আমরা ফ্যাক্টরগুলো বলছিলেন। জি,
এর সাথে আরও কিছু আছে যেটা বলতেছিলাম যে শরীরের কিছু বিনাইন কন্ডিশন থাকে কিন্তু সেগুলো প্রি ক্যান্সারাস কন্ডিশন থাকে, ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। যেমন তার ভিতরে একটা হচ্ছে অ্যাক্টিনিক ক্যারাটোসিস, একটা ফ্যাক্টর, বোয়েন্স ডিজিজ, এগুলো সাধারণত আমাদের বইয়ের ভাষা, এগুলো সাধারণত হোয়াইটিশ স্কিন পিপলদের বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এগুলো থেকেও কিন্তু দীর্ঘমেয়াদী থাকলে পরে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। আর তাছাড়া ক্যান্সারের আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো সাধারণত হতে পারে, যেমন আমরা যদি বলি যে রেডিয়েশন এক্সপোজার, মানে কোনো কারণে মানে বিকিরণ রশ্মিতে যারা এক্সপোজার হয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত হতে পারে। আবার হাইজিনের ক্ষেত্রেও কিছু স্কিন ক্যান্সার হতে পারে, স্পেশালি যারা নন মুসলিম, বিশেষ করে যাদের সার্কামসিশন করা হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু যদি প্রপার হাইজিন মেনটেন না করা হয় তাহলে কিন্তু তাদের পিনাইল স্কিন যেটা আছে, প্রিফিশিয়াল স্কিন, এখানেও কিন্তু স্কিন ক্যান্সার হয়ে থাকে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমার কাছে মনে চলেই আসলো যে অনেক সময় দেখা যায় তিল থাকে শরীরে, অনেক সময় দেখা একটা উঁচু একটা অংশ থাকে, কেউ কেউ ভাবেন যে এটা তার ক্যান্সার হচ্ছে, বা আদৌ কি এটা ক্যান্সার তিল হতে পারে? যেমন বিনাইন নেভাস, নেভাস যেটা তিল, এগুলা থেকে কিন্তু ক্যান্সার হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যদি তিলের সাইজটা যদি বড় হয়, 2 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে, অথবা তিলটা অনেক দিন ধরে আছে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্সের কিছু পরিবর্তন হচ্ছে, যেমন তিলটা হঠাৎ করে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তিল শক্ত হয়ে যাচ্ছে, তিলের নিচের অংশটুকুর সঙ্গে লেগে ফিক্সড হয়ে যাচ্ছে, বা ওখানে ক্ষত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা সন্দেহ করব যে এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তখন আমরা কিন্তু একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরের সাথে বা একজন অ্যাটলিস্ট একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে আমরা পরামর্শ করব। আমরা কিন্তু আসলে ক্যান্সার নিয়ে এমনিতেই আতঙ্কে থাকি, আর যদি স্কিন ক্যান্সার হয় আসলে মানে অনেকেরই মনে একটা ধারণা আছে যে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে নো অ্যান্সার, আসলে এরকম একটা ধারণা কিন্তু আমরা পোষণ করে থাকি। তো এই ক্যান্সারগুলোতে আপনারাই বলে থাকেন যে আর্লি স্টেজে ধরা পড়লে ট্রিটমেন্টে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আর্লি স্টেজ ধরার জন্য এই স্কিন ক্যান্সার আসলে লক্ষণগুলো কি নিয়ে আসে? ধন্যবাদ আপনাকে। অন্যান্য ক্যান্সারের যেমন বিভিন্ন রকম লক্ষণ থাকে, অনুরূপভাবে স্কিন ক্যান্সারেও কিন্তু কিছু লক্ষণ থাকে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয় যে সাধারণত আমরা যদি ক্যান্সারের ধরন হিসেবে বলি যে ব্যাজাল সেল কার্সিনোমা যেগুলো, এগুলো সাধারণত ফেশিয়াল রিজনে বেশি হয়ে থাকে, এবং বিশেষ করে আমরা বলি যে আমাদের মুখের অ্যাঙ্গেল থেকে যদি ইয়ার লোবিউল পর্যন্ত দেখি, এর উপরের অংশটুকুই সাধারণত যে ক্যান্সারগুলো হয় সেগুলোকে আমরা সাধারণত ব্যাজাল সেল ক্যান্সার সাধারণত বেশি হয়ে থাকে, অন্যান্য জায়গায় হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত একটা ক্ষত হয়, যে ক্ষতটা দেখা যাচ্ছে অনেক দিন ধরে আছে, ক্ষতটা সারতেছে না, নানানভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছে বা অন্যান্য কোনো কিছু করছে, সেই ক্ষেত্রে ক্ষতটা সারতেছে না, সেটা একটু হতে পারে। এবং এই ক্ষতর একটু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেটা আমি আগেই বললাম যে এটার মার্জিনটা একটু ইভার্টেড থাকে, মানে উল্টিয়ে যায় বা উঁচু হয়ে থাকে, এবং বেস সাধারণত ফিক্স থাকে বা হার্ড থাকে। এছাড়া সাধারণত কিছু নোডিউলও হতে পারে, কিন্তু স্কিন ক্যান্সার মানে যে শুধু আলসার থাকবে, ক্ষত থাকবে এমনটা না, নোডিউল হতে পারে। যেমন বিশেষ করে আমরা পিঙ্কিশ যে নোডিউল আছে সেগুলো যদি নোডিউল হয় তাহলে হতে পারে। আর তাছাড়া মেলানোমা, যেটা একটি স্কিন ক্যান্সার বললাম, এগুলো সাধারণত শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিশেষ করে এগুলো একটু ম্যালিগন্যান্ট এবং এগুলো পিগমেন্টেড, বিশেষ করে ব্ল্যাকিশ হয়ে থাকে। সাধারণত এগুলো ব্ল্যাকিশ ছাড়া অন্যান্য হতে পারে, কিন্তু ব্ল্যাকিশটাই বেশি পরিলক্ষিত হয়। তো এগুলো সাধারণত শরীরের সব জায়গাতে হতে পারে, বাট স্পেশালি এটা পায়ের তালুতে অনেক বেশি হয়, যেগুলোকে আমরা অ্যাক্রাল মেলানোমা বলি। পায়ের তালুতে অনেক দিন ধরে দেখা যাচ্ছে কালো কোনো একটা ক্ষত রয়ে গেছে, অথবা কালো একটা শক্ত একটা চাকা হয়ে আছে, রুগী হয়তো এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে এটাই আসলে ম্যালিগন্যান্ট মেলানোমা দীর্ঘদিন ধরে যদি থাকে। এটা হতে পারে যে লোকাল কিছু সিমটম। এছাড়া এই ক্যান্সারগুলো যদি অন্য কোথাও ছড়িয়ে যায়, বিশেষ করে মেলানোমা যদি পায়ে ছড়ায় তাহলে পায়ে থাকে, তাহলে এটা কুস্কি যেটা আমরা বলি, এখানে সাধারণত লিম্ফ্যাটিক মেটাস্টেসিস হলে এখানেও কিছু চাকা থাকতে পারে, বা অনেক সময় দূরবর্তী কোথাও যদি ছড়িয়ে যায়, বিশেষ করে ফুসফুসে যদি ছড়িয়ে যায়, মানে মেটাস্টেসিস হয়ে গেলে কিছু লিম্ফ নোড দেখতে পারেন। আপনি একটা কথা বলছেন যে অনেক সময় দেখা যায় শুধু ঘা না, শুধু চাকা, যেটা চাকা দিয়েও কিন্তু আপনার স্কিন ক্যান্সার নির্ণয় করে থাকে। আমরা যেটা খুব কমনলি দেখি আমাদের অনেক মানুষের মধ্যে শরীরের বিভিন্ন জায়গায় চাকা দেখা যায়, এবং চাকাগুলো একটু নরম থাকে বিভিন্ন জায়গায়, এবং কেউ কেউ আছে যে পুরো শরীর জুড়েই তার চাকা আছে, তারা কিন্তু মনে করছে যে এটা টিউমার এবং পরবর্তীতে হয়তো ক্যান্সার হবে। আসলে এটা কি ধরনের টিউমার বা চাকাগুলো? আমি একটু আপনাকে বলে রাখি, স্কিন ক্যান্সার বলতে কিন্তু স্কিনের আমাদের যে দুটো লেয়ার আছে, খুব পাতলা একটা আবরণ, সেটা হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস। এখানে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে সেগুলোকেই সাধারণত স্কিন ক্যান্সারের মধ্যে আপনারা এই করেন। স্কিনের নিচে আমাদের সাবকিউটেনিয়াস টিস্যু থাকে, যেটা ফ্যাট প্লেন থাকে বা অন্যান্য মাসেল ফাসা এগুলো থাকে। তো আপনি যেগুলোর কথা বলতেছেন এগুলো সাধারণত সাবকিউটেনিয়াস নোডুল, বিশেষ করে এগুলো বিনাইন বেশি হয়ে থাকে, যেমন কমন হচ্ছে লাইপোমা।
তাছাড়া নিউরোফাইব্রোমা হতে পারে, ফাইব্রোমা হতে পারে, আর স্কিনের সাথে রিলেটেড কিছু চাকা থাকে, যেমন যেটাকে আমরা বলে থাকি সিবাসিয়াস সিস্ট, যেটা সাধারণত স্কিন থেকেই উঠে, এবং সিবাসিয়াস সিস্টগুলোতে সাধারণত একটা ওপেনিং থাকে। এটা ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণত একটা সিস্টিক লিশন হয়, ভিতরে আমাদের সিবামগুলো যে থাকে সেগুলো জমে 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 একটা নডুল হয়, কিন্তু এটা সাধারণত ক্যান্সার না। এবং এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে মাঝখানে একটা ফুটা থাকে এবং যেটা সাধারণত ব্ল্যাকিশ টাইপের থাকে। অনেক সময় প্রেস করলে এখান থেকে হোয়াইটিশ টাইপের কোনো ম্যাটেরিয়াল বের হয়ে আসে এবং খুব দুর্গন্ধযুক্ত একটা ফাউল স্পেলিং একটা কম্পোনেন্ট এখান থেকে বের হয়েছে। সেটা সাধারণত স্কিন ক্যান্সার না, এটা বিনাইন একটা। কিন্তু আপনি যে কথা বলছেন যে নিউরোফাইব্রোমা বা লাইপোমা, এটা তো আপনার চর্বির চাকা বা ফাইব্রাস কোনো লিশন, যেটা সাধারণত সাবকিউটেনিয়াস রিজনে হয়ে থাকে। কিন্তু এটা তো আসলে আপনার কোনো চিকিৎসা করার মানে যদি কোনো তার সিম্পটম প্রডিউস না করে, এগুলো সাধারণত যদি কোনো সিম্পটম অ্যারাইজ না করে তাহলে আমরা সাধারণত পেশেন্টদেরকে কাউন্সেলিং করে যে এগুলো কোনো কিছু করার দরকার নাই। কিন্তু যদি দেখা যাচ্ছে যে হঠাৎ করে এগুলো বড় হচ্ছে, মানে আগে হয়তো অনেক স্লোলি হচ্ছিল, বাট রিসেন্টলি হয়তো র্যাপিডলি এটা বড় হয়ে যাচ্ছে, এটা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সফট বা ফার্ম ছিল এটা সাধারণত হার্ড হয়ে যাচ্ছে, এটা ফিক্সড হয়ে যাচ্ছে। অথবা আরেকটা হতে পারে যে যেটা এটা পেইনফুল কন্ডিশন, রুগীর ডেইলি অ্যাক্টিভিটিতে এটা ডিস্টার্ব করতেছে। আরেকটা হতে পারে যে সাইকোলজিক্যাল ইফেক্ট। অনেক সময় দেখা যাচ্ছে যারা ফিমেল থাকে, কসমেটিক পারপাস হয়, সারফেস এরিয়া, ওটাই বলতে যাচ্ছি, যারা ফিমেল থাকে, যারা সাধারণত কসমেটিক্যালি যারা কনশাস, তারা সাধারণত এক্সপোজড এরিয়াতে থাকলে তারা সাধারণত এগুলোকে এক্সারসাইজ করে ফেলতে চায়, সেই ক্ষেত্রে হয়তো অপারেশন করা যেতে পারে। আদারওয়াইজ এগুলোর তেমন কোনো রোল নাই। ডক্টর জোয়ারদার, এই ক্যান্সারগুলো, স্কিন ক্যান্সার নির্ণয়ের জন্য মানে আমরা তো আপনি দেখলেন, ধারণা করলেন, কিন্তু আমরা কিভাবে কনফার্ম করবো যে ক্যান্সারই আছে? ধন্যবাদ। নির্ণয়ের জন্য প্রথমতই যেটা দরকার সেটা হচ্ছে যে একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়া, যেখানে একজন ডক্টর তাকে প্রপার একটা হিস্ট্রি নেবেন। কারণ অনেকেই বলেন যে এটা ক্যান্সার, কিন্তু প্রপার হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে যে না, এটা ক্যান্সার না। হিস্ট্রি থেকেই কিন্তু আমরা অনেকখানি ধারণা পেয়ে যেতে পারি। সেক্ষেত্রে একটা প্রপার হিস্ট্রি নিতে হবে, দেন একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। একজন ডক্টরই পারেন সাধারণত ক্লিনিক্যাল এক্সামিন করতে, হোয়েদার ইট ইজ একটা ক্যান্সারাস লিশন or non-cancerous benign lesion। সেক্ষেত্রে একটা প্রপার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন। দেন স্কিন ক্যান্সারের ক্ষেত্রে প্রথমত যেটা দরকার রোগ নির্ণয়ের জন্য সেটা হচ্ছে যে তার ওখান থেকে বায়োপসি নিতে হবে। সেই বায়োপসিটা ইউজুয়ালি আমরা বলি যে একটা ইনসিশনাল বায়োপসি। একজন সার্জনের কাছে যাবেন, একটা সার্জন প্রপার ওয়েতে বায়োপসি যে মানে বইয়ে যে গাইডলাইন আছে, যে প্রসিডিউর আছে, প্রপার ওয়েতে একটা বায়োপসি নিয়ে সেটাকে প্রপার সেটাকে আমরা যেটা বলি যে একটা প্রি রিকুইজিট একটা ফর্ম, হিস্টোপ্যাথোলজিক্যাল একটা ফর্ম ফিল আপ করে দেন উইথ প্রপার হিস্ট্রি, পেশেন্ট আইডেন্টিফিকেশন প্রোফাইলস দিয়ে দেন একজন হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠানো, এবং হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টই কনফার্ম করবে যে হোয়েদার ইট ইজ ক্যান্সার অর বিনাইন কন্ডিশন। আচ্ছা, এখানে আপনি কিন্তু বলেছেন যে 3 ধরনের স্কিন ক্যান্সার আপনি বেশি পেয়ে থাকেন। তো আমরা যদি এই ধরনের ডায়াগনোসিস করার পরে আমরা ট্রিটমেন্টে যাব, তার আগে একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা ফোন কলটি নিয়ে এসেছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। কে বলছেন বলুন। আমি নাজমুন নাহার। জি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন, আপনার সমস্যার কথাটি বলুন। আমি নাজমুন নাহার, ঢাকা থেকে বলছি। জি বলুন, আপনার কি সমস্যা আছে? আমার বয়স 60 বছর। জি হ্যাঁ, আপনি বলুন এখন আপনার সমস্যার কথা। আমার মাথার চুল টানতে টানতে চুল উঠে গেছে। মাথার চুল টানতে টানতে চুল উঠে গেছে, মানে চুলকায়। আচ্ছা, আর ওইখানে কোনো ক্ষত বা আপনার কোনো চাকা বা এই ধরনের কোনো কিছু আছে কিনা? কোনো ঘা হয়েছে কিনা? জায়গায় জায়গায় কত, মানে কত হয় না, এমনি চাকা চাকা জায়গা জায়গায় একটু। আচ্ছা, আপনার ডায়াবেটিস বা অন্য কোনো রোগ নাই তো? অনেক ডায়াবেটিস নাই তো আপনার? জি জি, আমার ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণে। জি, আপনি সঙ্গে থাকুন, ডাক্তার জোয়ারদার আপনার প্রশ্নের উত্তর দিবে। জোয়ারদার, ওনার যে সমস্যা, 60 বছর বয়স ওনার, আমাদের সিনিয়র সিটিজেন একজন, তো ওনার চুল জায়গা জায়গায় উঠে গেছে এবং কিছু ক্ষত আছে, যেটা উনি বলতে চাচ্ছেন। উনি কিন্তু ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস ওনার কন্ট্রোলে আছে। চুলের ক্ষেত্রে সাধারণত প্রথমে তো ওনার কাছে একটা কোশ্চেন আছে যে ওনার চুলে খুশকি আছে কিনা স্যার। আচ্ছা, আমার মনে হয় আপনি কি আমাদের সঙ্গে আছেন? না, মনে হয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধন্যবাদ। চুলের স্কাল্পের ক্ষেত্রে যেটা হতে পারে যে ড্যান্ড্রাফটা একটা অন্যতম ফ্যাক্টর চুল উঠে যাওয়ার, বা উনি যেটা বলতেছেন যে ওনার চুলকায় চুল উঠে যাচ্ছে এবং এখানে ক্ষত ঠিক নাই, কিন্তু বলছে যে দাগ আছে।
চাকার মতো আছে, যেটা হতে পারে যে বিশেষ করে ওনার ফাঙ্গাল ইনফেকশন অন্যতম একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে ওনার পরামর্শ হচ্ছে যে একজন স্কিন ডক্টরের সাথে তো পরামর্শ করবেনই, সেই সাথে উনি চুলের প্রপার যত্ন নেবেন এবং উনি একটি ভালো শ্যাম্পু, যেটাতে সাধারণত অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে বা আমাদের অ্যান্টিফাঙ্গাল কোনো কম্পোনেন্ট আছে, সেই জাতীয় একটা ব্যবহার করে হয়তো কিছুটা উনি স্বস্তি পেতে পারেন বা নিরাময় পেতে পারেন। আর তা না হলে আমার পরামর্শ হচ্ছে উনি একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ। ডক্টর জোয়ারদার, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করলেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আপনি নাম, পরিচয় এবং বয়স বলে সমস্যার কথাটি বলুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যার কথাটি বলুন। আমার শরীরে চুলকানি। আমার নাম মোসাম্মদ আফসানা মিমি। আফসানা মিমি, আপনার বয়স কত? আমার বয়স হলো 20 বছর। 20 বছর। আপনার শরীরে চুলকানি আছে, আর কি কি সমস্যা আছে? আমার শরীরে এই যে ইদারিং কিছুদিন ধরে খালি চুলকানি ভাব, চুলকালে শরীরে ওই গোটাটা দিয়ে পানি বাইর হয়। জি, আপনি সঙ্গেই থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন। অন্য যে মলম দেয় সরকারি ক্লিনিক থেকে, ওগুলো ব্যবহার করছি, ওষুধ খাইছি, কিন্তু কমতাছে না। জি, আপনি সঙ্গেই থাকুন ডক্টর জোয়ারদার। আমার মনে হয় যে আসলে আমরা স্কিন ক্যান্সার নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু স্কিনের প্রবলেমগুলো আসছে, অ্যালার্জি বা স্ক্যাবিস, আমার মনে হচ্ছে যে সেই ক্ষেত্রে ম্যাডামের কাছে আমার কোশ্চেন হচ্ছে পরিবারের আর কোনো সদস্য এই জাতীয় রোগে আক্রান্ত আছে কিনা, বিশেষ করে বাচ্চা। এটা উনি কিন্তু ডক্টর দেখিয়েছে, উনি কিন্তু বলছে যে মলম বা ব্যবহার করে। সেক্ষেত্রে আমার মনে হয় এটা স্ক্যাবিস হওয়ার পসিবিলিটিস বেশি। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে ওনার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং বাসার প্রয়োজন ব্যবহৃত যে কাপড়গুলো আছে সেগুলো উনি প্রপার ওয়েতে ওয়াশ করবেন গরম পানি দিয়ে, এবং সাথে পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু একসাথে চিকিৎসা করতে হবে। আমার মনে হয় খুব জরুরি যে সবাইকে একসাথে চিকিৎসা করলে পরে। আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা স্কিন ক্যান্সারের ট্রিটমেন্ট যদি সংক্ষিপ্ত আকারে একটু বলতেন আপনি কিভাবে? ধন্যবাদ স্যার। স্কিন ক্যান্সারের ট্রিটমেন্ট আসলে সব ধরনের ক্যান্সারই স্টেজের উপর ডিপেন্ড করে যে এটা আসলে কতটুকু অ্যাডভান্সড। তো সেক্ষেত্রে যদি আর্লি স্টেজ হয়ে থাকে সেক্ষেত্রে কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট আর একটা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। সেক্ষেত্রে যদি আর্লি স্টেজে হয়ে থাকে, সুপারফিশিয়াল কোনো লিশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। তার ভিতরে আমরা টপিক্যাল কিছু ক্রিম ইউজ করতে পারি, অ্যান্টি ক্যান্সার ক্রিম, যেটা 5-ফ্লোরোইরোসিল, ইমাকুইমোড, এগুলো সাধারণত জেনারিক নেম, এই নামের কিছু ক্রিম ইউজ করতে পারি। আমরা এখানে ফটোডাইনামিক থেরাপি দিতে পারি, লেজার থেরাপি দিতে পারি, এগুলো কিন্তু সবই নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। আর একটা যেটা আছে মোহস মাইক্রোস্কোপিক সার্জারি বলি, যেটা সাধারণত বিশেষ করে কসমেটিক্যালি ইম্পর্টেন্ট এরিয়া, দেন আদার ইম্পর্টেন্ট অর্গান, ইন দ্যাট কেসে যে আমরা পুরো অর্গানটা যদি চলে যায় বা কসমেটিক্যালি ডিস্টার্ব হতে পারে, সেক্ষেত্রে আমরা মোহস মাইক্রোস্কোপিক সার্জারি করতে পারি। এটা হচ্ছে যে আমরা মাইক্রোস্কোপের গাইডেন্সে লিশনটাকে আমরা কাটবো এবং মাইক্রোস্কোপিক্যালি পরীক্ষা করব, যাতে আমাদের দেখবো যে আমাদের কমপ্লিট মার্জিন নিয়ে আমরা লিশনটাকে রিমুভ করতে পারছি, টিউমারটা পুরো ক্যান্সারটা আপনি আনতে পারছেন কিনা মার্জিনগুলো চেক করে আমরা নিব। ইন দ্যাট কেসে যে আমার পুরো অর্গানটা আমার ডিস্টারবেন্স হচ্ছে না, কসমেটিক্যালি বেটার আউটকাম হচ্ছে, বিশেষ করে ফেশিয়াল রিজনে। আরেকটা যেটা সেটা আছে আমরা বলছি পিনাইল স্কিন ক্যান্সার হয়, পিনাইল স্কোয়ামাস সেল ক্যান্সার হয়, সেক্ষেত্রে আমরা মোহস মাইক্রোস্কোপিক সার্জারি করতে পারি, কারণ আপনারা জানেন যে এটা একটা ইম্পর্টেন্ট অর্গান। আর এছাড়া আরেকটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, সেটা হচ্ছে সার্জিক্যাল এক্সিশন হচ্ছে বেস্ট ওয়ে, এবং সার্জিক্যাল এক্সিশন উইথ প্রপার মার্জিন। সেই ক্ষেত্রে আমরা বলি যদি আমাদের স্কোয়ামাস সেল ক্যান্সার বা বেজাল সেল ক্যান্সার হয়, তাহলে আমাদের একটা এডুকেট মার্জিন নিতে হবে, যেটা সাধারণত 0.5 থেকে বা বই বলে 0.4 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত, 10 মিলিমিটার পর্যন্ত। আই থিঙ্ক সেটা হচ্ছে 0.4 থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত। আরেকজন দর্শক আছে, আমরা প্রশ্ন শুনি। জি, হ্যালো দর্শক, আপনি আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো হ্যালো হ্যালো, জি জি বলেন। আমি প্রশ্ন করব? জি, আপনি করে ফেলেন, খুব সংক্ষিপ্ত আকারে বলবেন। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম আনোয়ার হোসেন। জি, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আনোয়ার হোসেন, বলেন। হ্যাঁ, শুনছেন আমার কথা? জি জি বলুন। হ্যাঁ, আমার বয়স 65 বছর। জি, আমার ডাইন মাজার উপরে একটা ছোট্ট সামান্য মাংসপিণ্ড ঝুলে গেছে আর কি, একটা আচিলার মতো। এখন আমি এটা নিয়ে কি
পারি, আমি ভয় পাচ্ছি যে আপনি সঙ্গেই থাকেন। এটা আমার মনে হয় একটা আঁচিলের মতো ওনার ছোট একটা মাংসপিণ্ড আছে, এটা আমার তো মনে হয় যে একটা সার্জারি দেখিয়ে এটা এক্সিশন বায়োপসি করলে এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন। আমার মনে হয় যে সেটা করলে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জোয়ারদার, আমাদেরকে এই ব্যস্ততার মাঝে অনেক সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই হিট স্ট্রোকে আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, বারবার পানি খাবেন। সবাইকে শুভকামনা।